দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন। নির্বাচনের কোনো বিকল্প নেই, যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে, মত তারেক রহমানের। রমজানের কয়েকটি পণ্যের আমদানি মজুদে ঘাটতি, সতর্ক হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ব্যাটারি চালিত রিকশা চালকদের ৭ দফা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতল বাসের বিষয়ে তাদের আগে থেকে অবহিত করা হয়নি। বিআরটিসির ৬টি দ্বিতল বাস ও ৩টি মাইক্রোবাসে করে বার্ষিক বনভোজনে গাজীপুরের শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৪৬০ জন শিক্ষক শিক্ষার্থী। গাড়িগুলো উদয়খালী এলাকায় পৌঁছলে একটি বাস রাস্তায় নিচু হয়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। তারা হলেন মোজাম্মেল হোসেন নাইম, মুস্তাকিম রহমান মাহিন ও জুবায়ের আলম সাকিব। আহত ৫ শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য এরপর সবাইকে ঢাকায় আনা হয়েছে। 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজে আমি হঠাৎ খবর পেলাম যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, পিকনিকের বাস। জানলাম যে আল্লাহর মতো আমার মেয়ে সুস্থ আছে, বাট সে ট্রমাটাইজ মেন্টালি, যে এরকম রাস্তায় কিভাবে দোতলা বাস নিয়ে তারা আসে পিকনিক করতে। আমি জানি না এগুলোতে কারা ইনভলভ ছিল, বাট তারা এটা একটা নেগলিজেন্স হয়ে গিয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসন থেকে 5 সদস্যের একটি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সংকীর্ণ রাস্তা, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেহেতু মারা গেছে, বিদ্যুতের বিষয়টাও আসবে। আমরা যেহেতু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি জেলা প্রশাসনের পক্ষ হতে, আমরা সবকিছুই খতিয়ে দেখবো, ঠিক আছে, যে কারোর কোনো দায়িত্ব অবহেলা ছিল কিনা। আমাদের আজকে কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টে পিকনিক হয়নি, আজকে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটা পিকনিক হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা ওই ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছি। আনফরচুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, তদন্ত করার পরেই বোঝা যাবে এটা আসলে দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার মধ্যে আছে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতল বাস নিয়ে আসার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবহিত করেনি। প্রথমত যে তারা আসছে, রাস্তা দেখে গেছে এবং আমরা যতটুকু ইনফর্ম করেছি আমাদের এখানে অ্যাভেলেবল কিন্তু পোস্টার আছে, মাইকও আছে, প্রাইভেট না। এটা যদি বলে থাকে এটা এই ধরনের কোনো এভিডেন্স তাদের কাছে নেই। আসলে না তারা দেয় না আমরা দেয়। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেরিয়ে আসবে যে কার কি গাফিলতি ছিল। তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীপ্ত, বার্তাকক্ষ। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। একই সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে রক্ষার জন্যই বিএনপি নির্বাচন চায়। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন, তাই স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসটাও বেশি। সম্মেলন উপলক্ষে শনিবার সকাল 9টা থেকে ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। সকাল 10টার মধ্যে সম্মেলন স্থল টাউন ফুটবল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা 11:15টার দিকে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বিএনপি মহাসচিব বলেন, দেশকে রক্ষার জন্যই বিএনপি নির্বাচন চাই। নির্বাচন বিএনপির জন্য চায় না, বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। বন্ধুগণ, প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। দেশের নির্বাচন যত দেরি হবে
প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা। তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কারের বাস্তবায়ন সম্ভব। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। দেশকে রক্ষা ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। আর কোনো বিকল্প নেই নেই নেই। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করার চেষ্টা করা হলে তা রুখে দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, বিগত সরকার দেশের প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে আমরা দেশের মানুষের স্মৃতি থেকে আগামী 100 বছরেও যেন কোনোভাবে এই জুলাই গণ অভ্যুত্থান হারিয়ে না যায়। গত 3 মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার রাজধানীর একটি হোটেলে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের আলোচনা সভায় তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে 40টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে বলেও জানান তিনি। ফাউজুল কবির খান বলেন, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে ব্যবসায়ীদের। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার লোকজনের বিচারের কথা না বলে যারা তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলছেন তারা ফ্যাসিস্টদের দোসর। এমনটাই বললেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আজ বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকালে কথা বলেন তিনি। সার্জিস বলেন, আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেওয়া হবে না। এ সময় বরিশাল বিভাগে শহীদ 314 জনের মধ্যে 79 জনের পরিবারকে 5 লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়। যেই নবজাতক জানতোই না যে পৃথিবীতে আসার পরে তার বাবা তাকে আর কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না, ওর কি দোষ ছিল? এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে। মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই। এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে দিতে হবে। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীকে নির্বাচিত ঘোষণা না করার সুপারিশ করেছেন গণমাধ্যম কর্মীরা। আজ রাজধানীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকে তারা বলেন, নির্বাচনে না ভোটের বিধান থাকা উচিত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধারাবাহিক বৈঠক করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। এরই অংশ হিসেবে শনিবার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনায় বসে কমিশন। 25 বছরে এতে রাষ্ট্রপতি নির্বাচন সহ সার্বিক ব্যবস্থা সংস্কারের পরামর্শ উঠে আসে। পুরনো পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করেন কেউ কেউ। একই ফরম্যাট, একই ধরনের কোটা, মানে একজন সাবেক আর্মি, 3 জন সাবেক সচিব, একজন নারী, ফলে এর বাইরেও অনেক যোগ্য মানুষ আছেন। ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সে ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। এবং যারা নির্বাচনের কারচুপির সাথে জড়িত, শুধু সরকারের প্রধান বা সরকারের অন্যান্য পর্যায় থেকে নয়, এখন নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয় সরকারের সব নির্বাচন একসাথে হলে খরচ অনেক কমে আসবে বলে জানায় কমিশন। একটা কম্প্রিহেনসিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে। লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায়
23,000 কোটি টাকা খরচ করেছে। একই শিডিউলে যদি করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মতো। পরে সংস্কার কমিশন প্রধান ও সদস্যরা 31টি নারী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। চিনি, পেঁয়াজ, ছোলা, তেল সহ রমজান মাসের কয়েকটি পণ্যের আমদানি ও মজুদে ঘাটতি রয়েছে। পণ্য আমদানিতে যে পরিমাণ ঋণপত্র খোলার দরকার ছিল তা হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন সরকারকে এখনই এ বিষয়ে সতর্ক হতে হবে। আগামী বছর মার্চে শুরু হবে রমজান। প্রতি বছর রোজা সামনে রেখে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, খেজুর সহ কয়েকটি পণ্যের অতিরিক্ত চাহিদা থাকে। এর প্রস্তুতি হিসেবে ব্যবসায়ীরা আগে থেকেই ঋণপত্র খুলে প্রয়োজনীয় পণ্য আমদানি করেন। কিন্তু এবার গত বছরের চেয়ে এসব পণ্যের মজুত ও আমদানি কমেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে এখন থেকে উদ্যোগ না নিলে রোজার মাসে কিছু পণ্যের সংকট দেখা দিতে পারে। বিটিটিসির প্রতিবেদনে দেখা যায় গত বছরের জুলাই অক্টোবরের তুলনায় চলতি বছরের একই সময়ে চিনি 3,67,591 টন কম আমদানি হয়েছে, আর পেঁয়াজ আমদানি কমেছে 2,40,580 টন। পাম তেল আমদানি কমেছে 1,74,386 টন। এছাড়া ছোলা, খেজুর ও পরিশোধিত চিনির এলসিও কম খোলা হয়েছে। এই অবস্থায় আমদানি ও মজুদ পরিস্থিতি বিবেচনায় আগেভাগে সংকট মোকাবিলার প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। স্বাভাবিকভাবে এই পণ্য সরবরাহের ক্ষেত্রে যেই ব্যবসায়িক গ্রুপগুলো বড় করে কাজ করেন তাদের প্রত্যেকের আলাদা করে প্রস্তুতিটাকে সমন্বিতভাবে দেখা দরকার। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আগের মতো আমদানি না করে থাকেন তাহলে আমাকে নতুন আমদানিকারককে প্রস্তুত করতে হবে। সরকার কিছুটা নিজে আমদানি করে এটা আমাদের যে এখন টিসিবির মাধ্যমেও বিক্রি করছেন সেই কার্যক্রমকে আরো বেগবান করবেন সামনে, এটা তো আমরা চাইবই। এদিকে সরকার বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে শুল্ক কর কমালেও বাজারে এর প্রভাব পড়ছে না। এক্ষেত্রে তদারকি বাড়ানোর উপর জোর দেন বিশ্লেষকেরা। ব্যবসায়ীদেরও চিন্তা করতে হবে যে তারা যদি পণ্যের দাম না কমে তখন এই ধরনের শুল্ক আরোপের ক্ষেত্রে বা যেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রত্যাহারের ক্ষেত্রে সরকার আর ভবিষ্যতে উৎসাহী হবেন না। কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে সতর্ক নজর রাখার পরামর্শ দেন এই বিশ্লেষক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানিয়েছেন চালকরা। আজও তারা রাজধানীতে বিক্ষোভ করেছেন। উত্থাপন করেন 7 দফা দাবি। 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। দাবি আদায়ে শনিবারও রাজপথে ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন চালকরা, শেষ হয় পল্টনে। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে রিকশা ও ইজি বাইক সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং চার্জিং স্টেশন স্থাপনা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। 2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা যাবে না। কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই রিকশা উচ্ছেদ আমরা কোনো সময় মেনে নেব না। কাজ দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই সেজেছেন। প্রত্যেকটা গ্যারেজে যে পুলিশ অভিযান চালিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের অটো রিকশা চলতে দিতে হবে, আর যে হাইকোর্টে যেই রায় দিয়েছে এই রায় প্রত্যাহার করতে হবে। দাবি আদায়ে 7 দিনের আলটিমেটাম দেন ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক। যদি 7 দিনের মধ্যে এটা শুরু না হয় আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। সমাবেশে গণ অভ্যুত্থানে নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। এই জামায়াতকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজা ভবনের বেসমেন্টের গোডাউনে লাগা আগুন 8 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে, তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সকাল 9:20 দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বিকাল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ভবনটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা ও সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এ সময় ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাজরিন ট্র্যাজেডির 1 যুগ পূর্তিতে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানিয়েছেন নিহতদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যায় আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনের সামনে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ করা হয়। এ সময় আহত শ্রমিকরা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এদিকে 1 যুগ পার হলেও এই ঘটনার বিচার হয়নি। নতুন সরকারের কাছে অতি দ্রুত বিচারের দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যায় আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকার তাজরিন ফ্যাশন লিমিটেড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 114 জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের বিকাশে অবিলম্বে কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার পরিবেশ বান্ধব পর্যটন খাত বিনির্মাণে করণীয় বিষয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিদ্যমান বাস্তবতা ও নিরাপত্তার বিষয়টি সামনে রেখে 3টি পার্বত্য জেলার পর্যটন শিল্পের বিকাশে কার্যকর পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান তিনি। ডেঙ্গুর উপসর্গে পরিবর্তন এসেছে, ফলে রোগী শনাক্ত হতে সময় লাগছে। তাই জ্বর হলেই ডেঙ্গু ধরে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2 সন্তানের জননী সোনালী আক্তার। 1 সপ্তাহ আগে তিনি ও তার স্বামী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন, কিন্তু সোনালীকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়। প্রাথমিক অবস্থায় ডেঙ্গু ধরা পড়েনি বলে জানান তার বাবা। ডেঙ্গু নেগেটিভ আসছে আর কি, বলছে যে অসুবিধা নেই, বাসায় নিয়ে যান। মোটামুটি জামাই সুস্থ হয়ে গেছে। এখন মেয়ে গতকালকের থেকেই খুব খারাপ হয়েছে, সারা শরীরে র্যাশের ভাব বাড়ছে আর কি। ডেঙ্গু যেটা হয় এরকম র্যাশের ভাব। প্রাথমিক অবস্থায় ডেঙ্গু শনাক্ত হয়নি এরকম বেশ কয়েকজন রোগী রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু ধরা পড়ে নাই, আর একটা পরীক্ষা রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবরে 135 জন। নভেম্বরে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা শতক ছাড়িয়েছে। ডেঙ্গু শনাক্তে দেরি হওয়ায় রোগীদের আইসিইউ পর্যন্ত যেতে হচ্ছে। আমরা হসপিটাল নিয়ে আসি, আসার পর বলছে আইসিইউতে ভর্তি করেন। ওর ক্যানোলা পড়াইতে এখন আর জায়গা নাই। ব্লাড নিচে ক্যানোলা পড়াইছে, আর এমনি ওই শুকিয়ে গেছে, তো এই জন্য রক চিকন হয়ে গেছে নাকি, এই জন্য হাতে এখন আর জায়গা নাই, এই জন্য পায়নি দিয়েছে। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর উপসর্গে পরিবর্তন হয়েছে, এখন অনেকের জ্বর থাকে না। ডেঙ্গুর উপসর্গগুলো যেমন আগে ছিল, আমরা বলতাম ব্রেকবোন ফিভার, বা এত ব্যথা তীব্র যে হাড্ডি ভেঙে যাচ্ছে, এরকম একটা কথা। কিন্তু এখন এই অংশটুকু আস্তে আস্তে কমে এসেছে। বিভিন্ন ধরনের সিমটমগুলো আমরা দেখছি, যেটা ফ্লু লাইক সিমটম, যেগুলো হচ্ছে গিয়ে ঠান্ডা, গলা ব্যথা, একটু কাশি, এইগুলোকে নিয়েও কিন্তু আমরা পাচ্ছি। হালকা জ্বর, খুব তীব্র উচ্চমাত্রার জ্বর না। ডেঙ্গুতে আক্রান্তদের প্রচুর পরিমাণে তরল খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আপনার বাসার কাছাকাছি যে কোনো হাসপাতাল আছে, সেখানে যান। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার জুলাই আগস্ট বিপ্লবের দেয়ালচিত্রের ভাষা উঠে এলো দৃক গ্যালারিতে। প্রতিটি প্রতিবাদ প্রতিরোধের ভাষা ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের। দেশের 11 জেলার তরুণদের আঁকা দেয়ালচিত্র নিয়ে প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। গাছের 5টি পাতা যেন পুরো বাংলাদেশ, সেই বাংলাদেশ অসাম্প্রদায়িক। আবার উত্তরের তৃষ্ণায় কোনো শিল্পকর্ম প্রশ্ন জানতে চায়। গত জুলাই আগস্ট বিপ্লবে সড়কের দেয়ালে আঁকা প্রতিবাদ জায়গা করে নিয়েছে রাজধানীর দৃক গ্যালারিতে। বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি, তাদের মতামত, পর্যবেক্ষণ ইত্যাদি শিল্প হয়ে ঠাঁই নিয়েছে দেয়ালে।
আবার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় পেইন্ট ইওর স্কাই মেক ইটস ইয়োর্স নামক দেয়াল চিত্রে আবারও উঠে এসেছে সেসব। নিজেদের ভালো থাকতে হবে, নিজেরা ভালো থাকলেই আমাদের দেশটাকে আমরা ভালো করতে পারবো। আগে কখনো এই সরকারে কোনো স্টুডেন্ট প্রতিনিধি ছিল না, এখন যেমন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র প্রতিনিধি আছে। আমাদের জন্য একটা দায়িত্বও হয়ে যায় যে পেইন্টিং করে হলো, ওয়াল পেইন্টিং করে হলো আমরা সেটা যাতে প্রকাশ করতে পারি। শনিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ এসেক। তরুণদের ভাবনা দেখে মুগ্ধ বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রধান। বিশ্বব্যাংক সবসময়ই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন করতে সংস্থাটি প্রতিজ্ঞাবদ্ধ। অর্থ উপদেষ্টা বলেন, একটি ছবি হাজার পাতার প্রতিবাদের চেয়েও শক্তিশালী, যার প্রভাব সুদূর বলেও মনে করেন তিনি। শান্তির বাণী, অলিভ অয়েল, অলিভ লতাও, এটা সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে এই দেয়াল চিত্র প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি দেশটি বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে, এমনই অভিযোগ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে ওয়াশিংটনের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে 10,000-এর বেশি সেনা পাঠানো নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ার এই মন্তব্য করেন কিম জং উন। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন। নির্বাচনের কোনো বিকল্প নেই, যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে, মত তারেক রহমানের। রমজানের কয়েকটি পণ্যের আমদানি মজুদে ঘাটতি, সতর্ক হওয়ার আহ্বান বিশ্লেষকদের। ব্যাটারি চালিত রিকশা চালকদের 7 দফা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।